আসসালামু আলাইকুম। আমার শ্রেণীর ছাত্রছাত্রীগণ সবাইকে জানাই আমার তরফ থেকে সালাম। আশা করি তোমরা সকলেই ভালোই আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালোই আছি। তো আমি বেশি কথা না বাড়িয়ে তো আমি আজকে মেন যে টপিক আমি ক্লাস 10ম শ্রেণীর আলো বা লাইট এর অধ্যায় নাম্বার 5 এর আলোর প্রতিফলন নিয়ে আলোচনা করা হবে এবং তার সঙ্গে আলো অ্যাকচুয়ালি কী বা আলোর কনসেপ্টটা কী আমাদের, যেহেতু আমাদের হচ্ছে ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞান বলে কথা। আর মাধ্যমিকে এই আলো চ্যাপ্টার থেকে মোটামুটি আমাদের 12 বা 13 নম্বর থাকে। তো তাই আমাদের এই চ্যাপ্টারটা আমাদের কাছে খুবই ভাইটাল এবং এই বিষয়গুলি আমাদেরকে খুবই যত্ন সহকারে বুঝতে হবে। তো প্রথম আজকে আমি তোমাদের কিছু আজকে আলোর কিছু ইন্ট্রোডাকশন দেব। ইন্ট্রোডাকশনে যে আলো কি, হোয়াট ইজ লাইট, আলো কি। তো আমি যদি বলি এটা আমার সোর্স যদি হয় বা উৎস, এটা আমার যদি অবজারভার হয়, তো সোর্স থেকে আলো অবজারভারের কাছে সবসময় কি একটা সরলরৈখিক পথে আসে। আমরা জানি যে সূর্য থেকে আলো আমাদের পৃথিবীতে আসতেছে। তো সূর্য আমার যদি সোর্স হয়, তাহলে সেই সোর্স থেকে আমার কাছে আলোটা বা আমাদের পৃথিবীতে আলোটা আসে কী হবে, সবসময় কি একটা সরলরৈখিক পথ বরাবর আসে এবং সেই পথে কি নির্দিষ্ট একটা কি ওর ডিরেকশন থাকবে বা নির্দিষ্ট একটা ওর দিক থাকবে। এবং আলো যদি এরকম যদি কোনো সরলরৈখিক পথে আসে, আসার সময় কি আলো ওই হিউজ পরিমাণে এনার্জি নিয়ে আসে, প্রচুর পরিমাণে ও এনার্জি শক্তি নিয়ে আসে। তো যদি আমার একটা প্রতিফলক তল যদি হয় বা সামনে কোনো একটা বাউন্ডারি আছে, সে আলো আমার এই তলে এসে আমার আলো পড়লো, একটা সরলরৈখিক পথ বরাবর আলো এসে আমার বাউন্ডারির মধ্যে বাধা পেল। তো বাধা পেয়ে আলোর কিছু শক্তি কি পুনরায় কি প্রথম মাধ্যমে ফিরে আসবে, একে বলা হচ্ছে কি রিফ্লেকশন। আর কিছু শক্তি এই মাধ্যম বা এই বিভেদ তল দ্বারা শোষিত হবে, বিভেদ তল দ্বারা শোষিত হবে, এ বলা হচ্ছে শোষণ, এ বলা হয় শোষণ বা অ্যাবজর্পশন। আর কিছু এনার্জি এই বিভেদ তল দ্বারা কি করবে, এখান থেকে ট্রান্সমিটার হয়ে যাবে, ট্রান্সমিশন হবে। এই অ্যাকচুয়ালি 3টা ঘটনা ঘটতে পারে। তাহলে আমি কি বললাম, যদি আলো যদি একটা সবসময় কি সরলরৈখিক পথে আসতেছে ও নির্দিষ্ট কি একটা দিক থাকবে, আমরা জানি কি আলো হচ্ছে এক ধরনের কি শক্তি। তাহলে আলো কোনো মাধ্যমের মধ্যে দিয়ে আস্তে আস্তে কি ও প্রচুর পরিমাণে শক্তি নিয়ে আসে এবং এসে যদি কোনো একটা বিভেদ তলে বা কোনো সারফেসে এসে যদি বাধা পায়, সেই ক্ষেত্রে কি হতে পারে, সেই ক্ষেত্রে আলো যদি 100% যদি ও এনার্জি নিয়ে আসে, তাহলে এই 100% এনার্জির মধ্যে সাপোজ বললাম আমি 60% এনার্জি কি হচ্ছে প্রতিফলিত হচ্ছে, বললাম যে 20% এনার্জি কি হচ্ছে শোষণ হচ্ছে, আর বাকি তার 20% এনার্জি কি হচ্ছে ও ট্রান্সমিশন বা ওর প্রতিসরণ হচ্ছে। এই 3টা ঘটনা ঘটতে পারে। তাহলে 100% এনার্জি এই 3টা ঘটনা কি হচ্ছে ও ভাগ হতে পারে। একটা রিফ্লেকশন বা এটা বলা হচ্ছে কি প্রতিফলন, এটা বলা হচ্ছে প্রতিফলন। একটা হচ্ছে অ্যাবজর্পশন যেটা বলা শোষণ, আর একটা হচ্ছে কি ট্রান্সমিশন বা এটা বলা হচ্ছে কি প্রতিসরণ বলা হয়।
এই তিনটা ঘটনা ঘটতে পারে। তো তোমাদের শোষণ বা অ্যাবজর্পশন এই চ্যাপ্টারটা এইটা নিয়ে তোমরা আরও হায়ার ক্লাসে গিয়ে তোমরা স্টাডি করবে। আর আমাদের ক্লাস 10-এর যে সিলেবাস এই সিলেবাসের মধ্যে তোমাদের আলোক প্রতিফলন এবং আলোক প্রতিসরণ এই বিষয়গুলি থাকে। তো আজকে আমি তোমাদের আলোক প্রতিফলন নিয়ে আলোচনা করব, তারপরে পরবর্তীতে ভিডিওতে তোমাদের আলোক প্রতিসরণ নিয়ে আমি আলোচনা করব। দেখা যাক আলোক প্রতিফলন ব্যাপারটা কি। প্রতিফলন এগুলো হচ্ছে কি রিফ্লেকশন। তো আমরা জানি প্রতিফলন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন বা রেগুলার রিফ্লেকশন, আর একটা হচ্ছে ইরেগুলার রিফ্লেকশন বা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন যেটা আমরা আমাদের দর্পণের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের কি নিয়মিত প্রতিফলন। আর ইরেগুলার যেটা বললাম যে বিক্ষিপ্ত প্রতিফলন, যেটা যার জন্য আমরা কি আমাদের পারিপার্শ্বিক সব কিছু আমরা দেখতে পাচ্ছি, যেমন বোর্ডে আমি লিখছি, লিখে আমি দেখতে পাচ্ছি। তো কোন প্রতিফলনের জন্য আমাদের এটা হচ্ছে আমাদের কি ইরেগুলার রিফ্লেকশন। তো আমি চাই তোমরা সকলে এগুলো জানো, আমি জাস্ট এগুলো আলোচনা করছি না। তোমরা আলো প্রতিফলন ব্যাপারটা একটু বলছি। এটা আমার যদি বিভেদতল হয়, তো আলো যদি এই বিভেদতলে যদি এখানে আপতিত হয়, তাহলে সবসময় কি আমাকে একটা এখানে একটা লম্ব আঁকাতে হবে, যেটার সময় কি নর্মাল যেটা। তাহলে এখানে আলো যদি আপতিত হয় ও বিন্দুতে, এই আপতিত আলো কি হচ্ছে পুনরায় কি প্রথম মাধ্যমে কি হচ্ছে ফিরে যাচ্ছে, আর বাকি শোষণ হতে পারে, অ্যাবজর্পশন হতে পারে। তাহলে এটা হচ্ছে আমার কি নাম দেয় এ, নাম দিলাম বি, এ দিলাম এন, দিলাম এন ড্যাশ। তাহলে এন ড্যাশ হচ্ছে আমার কি নর্মাল, এন ড্যাশ হচ্ছে আমার কি নর্মাল বা এটা বলা হচ্ছে অবিলম্ব। আর এ হচ্ছে আমার আপতিত রশ্মি, ও বি হচ্ছে আমাদের প্রতিফলিত রশ্মি। আর এখানকার মধ্যে যে কোণটা করে এটা হচ্ছে আমার কি আপতন কোণ, যেটা হচ্ছে আই। আর এখানকার যে কোণটা হবে সেটা হচ্ছে আমার কি প্রতিফলন কোণ, যেটা হচ্ছে আর। তো আলো যদি এরকম যদি কোনো বিভেদতলে আলো যদি পড়ে, তো আলো সবসময় কি সর্বদা দুটি নিয়ম মেনে চলে। তো দুটি নিয়ম আমরা সকলে জানি এগুলো, অবশ্য জাস্ট আমি আবার তোমাদেরকে মনে করার চেষ্টা করে দিচ্ছি আর কি। আমরা জানি 1 নম্বর সূত্র ছিল যে আপতিত রশ্মি, যে এ ও রশ্মি যেটা আপতিত রশ্মি, এবং প্রতিফলিত রশ্মি যে আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব কি সবসময় কি ওরা একই সমতল বা একই একটা প্লেনের মধ্যে, এই প্লেনের মধ্যে থাকতে হবে। আমাদের আপতিত রশ্মি এবং হচ্ছে প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে আমি যে অঙ্কিত যারা অবিলম্ব অঙ্কন করেছি, এরা সবাই কি আমাদের একটাই প্লেনের মধ্যে বা একটা সারফেসে এরা থাকবে। আর 2 নম্বরটা ছিল যে আপতন কোণ আর হচ্ছে প্রতিফলন কোণ সবসময় কি হবে সমান হবে। যে আপতন কোণের মান যদি এখানে 30 ডিগ্রি হয়, তাহলে অবভিয়াসলি আমি বলতে পারি যে আমার প্রতিফলন কোণটা হচ্ছে আমাদের কি 30 ডিগ্রি হবে। এটা হচ্ছে প্রতিফলনের কি দ্বিতীয় সূত্র। আলোর প্রতিফলন হলে সবসময় এই সূত্র দুটো মেনে চলে। সেই প্লেনটা আমার এখানে মসৃণ প্লেন হোক বা অমসৃণ প্লেন হোক, এরকম অমসৃণ প্লেন হলেও কি সবসময় কি সর্বদা এই দুটো সূত্র বা দুটো প্রিন্সিপালও অল টাইম হবে করবে বা মেনে চলবে। এবার এটা একটা প্লেন যদি সারফেস হয়, তাহলে প্লেন সারফেসের উপর যদি আমার আলো যদি পড়ে, এটা আমার হচ্ছে কি লং, এর সঙ্গে হচ্ছে আমার কি অবিলম্ব, যেটা হচ্ছে নর্মাল। তাহলে আলো যদি এই অবিলম্বের সঙ্গে যদি কোণ করে পড়ে, কত ডিগ্রি কোণ করে পড়বে, এখানে আপতন কোণ যদি আমার আই ইকুয়াল টু 0 হয়, এখানে আপতন কোণ বললাম কত আমি আই ইকুয়াল টু 0, তাহলে অবভিয়াসলি আমি বলতে পারবো যে আলোর যে প্রতিফলনের যে দ্বিতীয় যে সূত্র ছিল, তাহলে আপতন কোণের মান যদি 0 হয়, তাহলে প্রতিফলন কোণের মান কি হবে 0 হবে।
তাহলে প্রতিফলন কোণ যেটা আর এর মানটা কত হবে, আর এর মানটা সবসময় কি হবে এখানে 0 হবে। তাহলে বলা আছে এখানে আলো যদি আমার যেই পথ দিয়ে আসছে আবার কি ওই পথ দিয়ে আলো কি হচ্ছে পুনরায় ফিরে যাচ্ছে। এখানে আপতন কোণ যদি আমার আই যদি 0 হয় তাহলে প্রতিফলন কোণটা কি হচ্ছে এখানে আর এর মানটা কি হচ্ছে 0 হচ্ছে, যেটা আমার পাচ্ছিবাদের আমার প্রতিফলনের আমাদের দ্বিতীয় সূত্র থেকে আমরা এটা বলতে পারি। তো আলোর এই ঘটনাটা বলা হচ্ছে কি লম্ব আপতন বা নর্মাল ইনসিডেন্স, নর্মাল ইনসিডেন্স লম্ব আপতন। লম্ব আপতন কি আলো যদি অবিলম্বের সঙ্গে, এটা হচ্ছে অবিলম্ব, তাহলে অবিলম্ব এই প্রতিফলক এই তলের সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে 90 ডিগ্রি, যেটা লম্বভাবে আছে। তাহলে এই প্রতিফলক তলের সঙ্গে আলো সবসময় কি আছে অবিলম্ব সবসময় কি লম্বভাবে আছে। যদি আমার আলো যদি এই অবিলম্বের সঙ্গে যদি আমার 0 ডিগ্রি কোণ করে পড়ে বা আপতন পরিমাণ কত হচ্ছে এখানে 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি হলে আমি বলতে পারি কি প্রতিফলন পরিমাণ কত হবে এখানে 0 ডিগ্রি হবে। তাহলে সেই ক্ষেত্রে আলো যে পথ দিয়ে আসবে পুনরায় কি সেই পথ দিয়ে আবারও ফিরে যেতে পারবে। একে বলা হচ্ছে আলোর কি প্রত্যাবর্তনশীল ধর্ম, প্রত্যাবর্তনশীল ধর্ম বা রিভার্সিবিলিটি প্রপার্টিস, প্রত্যাবর্তনশীল ধর্ম। এবার আমরা আলোর বিভিন্ন ধরনের আমাদের তল থাকে, কোনো একটা সমতল বা বক্রতল, এই ধরনের দু ধরনের আমাদের তল থাকে। তো সমতল বা যেটা আমরা দেখি যে প্লেন যেটা মিরর আর কি, বা সমতল দর্পণ আমাদের এরকম হয় একটা প্লেন সারফেস, আর এদিকে থাকবে কি এদিকে আমাদের কোনো কিছু প্রলেপ দেওয়া থাকবে, সেটা পারদ হতে পারে বা রূপ হতে পারে, এরকম কি প্রলেপ দেওয়া থাকবে। আর এই সাইডটা হচ্ছে কি মসৃণ তল। তাহলে এখানে আলো পড়লে কি হবে, আলো এখান থেকে কি হবে প্রতিফলিত হয়ে এরকম হবে আসবে। এটা হচ্ছে কি অবিলম্ব, যেটা হচ্ছে আমাদের কি আমাদের দর্পণের সাধারণত যেটা আমাদের ঘটে থাকে। আর যদি আমি এই দর্পণটাকে যদি আমি ভেঙে যদি আমি চূর্ণ করে দিই, তাহলে চূর্ণ করলে আমি যদি ডিজাইন তৈরি হবে যে ভাঙলাম, আমি এমন ভাঙলাম যেটাকে আমি এইভাবে আমি যুক্ত করছি দর্পণটাকে, এটা আমি যুক্ত করছি এটাকে। তাহলে এটা আমার কি একটা আমি বলতে পারি এটা একটা কি গোলকের অংশ। যেমন এটা আমার যে ফুটবল হয় একটা, তো ফুটবলের এরকম একটা সার্ফেস, তাহলে সার্ফেসটা কি হচ্ছে আমাদের এরকম হচ্ছে এটা। তাহলে আমি বলছি এই যে তলটা, এই তলটা হচ্ছে আমার কি প্রতিফলক তল। এখানে প্রতিফলক তল বলতে কি যেখানে আলো পড়বে ওখান থেকে আলো কি হবে প্রতিফলন ঘটবে, প্রতিফলক তল। যেহেতু তোমাদের ক্লাস 10-এর যে সিলেবাস আলো প্রতিফলনে এখানে আমাদের সবার আগে আমরা আলোচনা করবো কি গোলীয় দর্পণ নিয়ে, গোলীয় দর্পণ। তো গোলীয় দর্পণে যদি এটা আমার যদি প্রতিফলক তল হয়, তাহলে এই প্রতিফলক তলটা কি কোনো একটা গোলকের অংশ। আমার যদি এটা যদি গোলক হয় তো এটা আমার কি এটা একটা গোলকের অংশ একটা। তাহলে গোলীয় দর্পণ কাকে বলে? তো যে দর্পণ হচ্ছে কোনো একটা গোলকের অংশকে যদি কোনো দর্পণ যদি বা কোনো একটা প্রতিফলক তল যদি আমার একটা গোলকের অংশ হয় সেটাকে বলা হচ্ছে কি গোলীয় দর্পণ। ওকে, তাহলে এরা আমার যদি প্রতিফলক তল হয় তাহলে এই তলে কি আমার আলো কি পড়বে, এখান থেকে আলো কি প্রতিফলিত হবে। তো গোলীয় দর্পণ বেসিক্যালি টু টাইপস, মানে দুই ধরনের হয়। একটা হচ্ছে কি অবতল, আর একটা হচ্ছে কি উত্তল। একটা অবতল দর্পণ, আরটা হচ্ছে কি উত্তল দর্পণ। অবতল দর্পণ বলতে কি ব্যাপারটা কি বোঝায়, যেটা আমার যদি প্রতিফলক তল হয় যা হচ্ছে একটা গোলকের অংশ, তাহলে এই প্রতিফলক তলে যদি বাইরের সাইড আমার যদি অমসৃণ হয়,
বাইরের সাইডটা কি হবে অমসৃণ, বা ওটাকে আমি একটা মনে করছি প্রলেপ দিয়ে প্রলেপ, মানে এটাকে প্রলেপ দেওয়া হয় হয়। তাহলে এই সাইডটা কি অমসৃণ আছে, তাহলে এই সাইডটা কি আছে মসৃণ, যেটা হচ্ছে কি দর্পণিক একটা গোলকের কি ভিতরের সাইডটা। তাহলে এই সাইডটা হচ্ছে কি যদি কোনো গোলীয় দর্পণের ভিতরের দিকটা যদি আমার মসৃণ হয় বা প্রতিফলক তলটা যদি আমার ভিতর দিকে থাকে, তাহলে সেই দর্পণকে বলা হচ্ছে কি অবতল দর্পণ। আর কোনো গোলীয় দর্পণের যদি প্রতিফলক তলা যদি ভিতরের দিকটা যদি আমার অমসৃণ হয়, যা হচ্ছে কি একটা গোলকের ডাক্তার কি গোলকের অংশ, যদি আমার ভিতরের দিকটা যদি অমসৃণ হয় বা বাইরের দিকটা আছে আমার যদি প্রতিফলক তলের সাথে যদি আমি ব্যবহার করতে পারি, সেটা বলা হচ্ছে কি উত্তল দর্পণ। তাহলে বোঝা গেল। তাহলে উত্তল দর্পণ হচ্ছে কি যে কোনো গোলকের প্রতিফলক তল যদি গোলকের ভিতরের দিকে থাকে, সেটা হচ্ছে আমার কি অবতল দর্পণ। আর কোনো গোলীয় দর্পণের প্রতিফলক তল যদি গোলকের বাইরের দিকে থাকে, সেটা হচ্ছে আমার কি উত্তল দর্পণ। এইবার আমি তোমাদেরকে দর্পণের মেরু, বক্রতা, ব্যাসার্ধ, বক্রতা, কেন্দ্র, এই ব্যাপারগুলো একটু আলোচনা করব। যদি আমার একটা অবতল দর্পণ হয়, তো অবতল দর্পণের প্রতিফলক তল থাকে কোন দিকে, তো গোলীয় দর্পণে কি থাকবে ভিতরের দিকে থাকবে কি প্রতিফলক তল। তাহলে প্রতিফলক তলের এই যে মধ্যবিন্দু, প্রতিফলক তলের মধ্যবিন্দুকে বলা হচ্ছে কি মেরু, নাম দিলাম কি ওজি নাম দেওয়া হয়, সেটা বলা হচ্ছে কি মেরু, মানে বলা হয় কি পোল, মেরু বাটাকে পোল বলে। সিমিলারলি আমি বলতে পারি তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে তাহলে কি হবে, এটা তাহলে পোল হবে, এটা কি হবে মেরু হবে। ঠিক আছে। তাহলে কোনো গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে বা মিডল পয়েন্টকে বলা হচ্ছে কি এর মেরু বা পোল বলা হয়। এবার হচ্ছে বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র বলা হয় কি সেন্টার অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার। তাহলে এই যে গোলীয় দর্পণের যে প্রতিফলক তল, যে গোলকের অংশ, যে গোলকের অংশ তার কি একটা কেন্দ্র থাকবে। কোন গোলীয় দর্পণের প্রতিফলক তল যে গোলকের অংশ তার কেন্দ্রকে বলা হচ্ছে কি বক্রতা কেন্দ্র। তাহলে এটা ধরুন এটা তাহলে কি হচ্ছে ওর বক্রতা কেন্দ্র, যেটাকে বলা হয় কি সি দিয়ে রেখা কিন্তু প্রকাশ করা হয়। আমি আবার রিপিট করছি, যে গোলীয় দর্পণের প্রতিফলক কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ তার কেন্দ্রকে বলা হচ্ছে কি বক্রতা কেন্দ্র। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে তাহলে এটা তাহলে কি হবে বক্রতা কেন্দ্র বা সি। তাহলে আমি যদি বলি এখানে যে অবতল দর্পণের বক্রতা কেন্দ্র প্রতিফলক তলের বাইরে থাকে না ভিতরে থাকে, তো অবভিয়াসলি কি আমাদের প্রতিফলক তলের কি ভিতরে থাকে অবতল দর্পণের ক্ষেত্রে। আর উত্তল দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র প্রতিফলক তলের কি ভিতরে থাকে। ক্লিয়ার। এইবার আমরা বলবো বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ। আচ্ছা, বক্রতা ব্যাসার্ধ বলতে কি বোঝায়? তাহলে কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ তার কি নির্দিষ্ট একটা কি ব্যাসার্ধ থাকবে।
তাহলে কোনো গুলি দর্পণ যে গোলকের অংশ তার ব্যাসার্ধকে বলা হচ্ছে কি বক্রতা ব্যাসার্ধ। সেই ব্যাসার্ধটা আমার এই দিকে ব্যাসার্ধ হতে পারে, এটা আমার ব্যাসার্ধ হতে পারে, এটা আমার কি ব্যাসার্ধ হতে পারে। তাহলে কোনো গুলি দর্পণ যে গোলকের অংশ তার ব্যাসার্ধকে বলা হচ্ছে কি বক্রতা ব্যাসার্ধ। যেটার নাম যদি দিয়ে আমি যদি সি দেওয়া হয় তাহলে সি ও হচ্ছে আমার কি বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে, কিন্তু এখানে একটা জিনিস আমাদেরকে ভাবতে হবে। আমি প্রথমে কি বললাম, আমি বললাম যে একটা দর্পণকে যদি ভেঙে যদি চূর্ণ করে দেওয়া হয় তাহলে ওর ছোট ছোট অংশগুলোকে আমি যদি এখানে যদি যুক্ত করি, এটা আমার যদি একটা হয়, এটা যদি আমার একটা হয়, ছোট হয় এরকম, তাহলে এই ক্ষেত্রে এই যে দর্পণের যে চূর্ণ অংশটা, এটা একটা এই প্লেনটা তাহলে কি এই ক্ষেত্রে এটা হচ্ছে আমার কি একটা সমতলের মতো আচরণ করছে। তাহলে যদি আমরা এটা যদি সমতল হয়, এরকম যদি প্লেন হয়, তাহলে সমতল দর্পণের সঙ্গে এটা তাহলে কি হচ্ছে আমার বক্রতা ব্যাসার্ধ। তাহলে এই যে বক্রতা ব্যাসার্ধটা, তাহলে এটা তাহলে এর সঙ্গে তাহলে কি প্রতিফলক তলের সঙ্গে কি লম্বভাবে আছে। তাহলে প্রতিফলক তল যদি ভাবি এটাকে, বা বললাম কি এটা একটা ছোট একটা যে অংশ হয় একটা গুলি দর্পণের ক্ষেত্রে, তাহলে এই ছোট্ট অংশটা জাস্ট দেখতে কিরকম একটা প্লেন সারফেসের মতো বা একটা সমতল দর্পণের মতো। তাহলে সমতল দর্পণের ক্ষেত্রে এখানে তাহলে কি এই বক্রতা ব্যাসার্ধটা কি হচ্ছে এখানে, তাহলে এই সারফেসের সঙ্গে কি হচ্ছে এটা লম্ব হয়ে আছে। তাহলে এই ক্ষেত্রে কোনটা কত আছে এখানে 90 ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে যদি কোনো আলো যদি আমার এই বক্রতা ব্যাসার্ধ বরাবর যায়, বক্রতা ব্যাসার্ধ বরাবর গেলে কি হবে, তাহলে বক্রতা ব্যাসার্ধ গেলে কি হবে আমাদের, তাহলে এই ক্ষেত্রে আলোটা কিভাবে পড়ছে এখানে আপতন কোণ যদি আয়ের মান যদি 0 হয়, তাহলে অবস্থা কি প্রতিফলনের সূত্র অনুসারে কি বলতে পারে আর এর মানটা কি হতে পারে এখানে 0 হবে। তাহলে সেই ক্ষেত্রে আলো যদি আমার বক্রতা কেন্দ্র দিয়ে যদি কোনো আলো যদি যায় আমার, সেই ক্ষেত্রে কি হবে এখানে লম্ব হবে আপতিত হবে, যেটা তোমরা আগে পড়লে। তাহলে এই হয় এই পথে গেলে কি হবে, আলো যেভাবে যাবে আমার কি আলো কি সেইভাবে প্রতিফলিত হবে। সবসময় কি আলো সবসময় কি সরলরেখিক পথ বরাবর যাবে। কোন ক্ষেত্রে, যদি ওর বক্রতা কেন্দ্র দিয়ে যদি কোনো আলো যায় সেই ক্ষেত্রে ও লম্বভাবে আপতিত হবে। এইবার তোমাদেরকে বল প্রধান অক্ষ। মানে বলা হয় কি প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রধান অক্ষ। প্রধান অক্ষ কাকে বলে, তাহলে কোনো দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্রগামী যদি একটা সরলরেখা যদি এখানে আঁকা হয়, তাহলে এই সরলরেখা বলা হচ্ছে কি প্রধান অক্ষ। তাহলে কোনো দর্পণের এবং যদি অবতল দর্পণ হয়, তাহলে কোনো দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্রগামী যে সরলরেখা বলা হচ্ছে কি প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রধান অক্ষ। আর একটা আমাদের এখানে জানতে হবে, যেটা হচ্ছে কি উন্মেষ।
মানে বলা হয় কি অ্যাপারচার। উন্মেষ বা অ্যাপারচার। তাহলে দর্পণের যে আমি এখান থেকে যেটা বৃত্তচাপ অঙ্কন করা হয়, যেটা হচ্ছে দর্পণে কি, এটা বৃত্তচাপ, যেটা পরিধি, পরিধিস্থ আর কি, পরিধিস্থ। তাহলে দর্পণের প্রতিফলক তলের বা পরিধিস্থ যে দুটো প্রান্তবিন্দু যে থাকবে আর কি, পরিধিস্থ দুটি প্রান্তবিন্দু যদি আমার এম, এটা যদি এম ড্যাশ হয়, পরিধিস্থ প্রান্তবিন্দু দুটি যোগ করলে যে সরলরেখা পাওয়া যায়, তাহলে গুলি দর্পণের প্রতিফলক তলের যে পরিধিস্থ প্রান্তবিন্দু দুটি যোগ করলে যে সরলরেখা পাওয়া যায়, এটা বলা হয় কি উন্মেষ, বা এটা বলা হয় কি রৈখিক উন্মেষ। বলা হচ্ছে কি উন্মেষ বা রৈখিক উন্মেষ। আর একটা আছে যে এই সরলরেখাটা রৈখিক উন্মেষ বা সরলরেখা, এই সরলরেখা বক্রতা কেন্দ্রে যে কোণ করে, এই সরলরেখা বক্রতা কেন্দ্রে যে কোণ করে তাই বলা হচ্ছে কি কৌণিক উন্মেষ। কৌণিক উন্মেষ, ঠিক আছে। তাহলে বললাম কি যে কোনো দর্পণের পরিধিস্থ দুটি প্রান্তবিন্দু যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় সেটা বলা হচ্ছে কি উন্মেষ বা রৈখিক উন্মেষ বলে। আর এই সরলরেখাটা বক্রতা কেন্দ্রে যে কোণ করে সেটা বলা হচ্ছে কি কৌণিক উন্মেষ। তো সাধারণত আমরা এখানে আমাদের কৌণিক উন্মেষের মান সাধারণত 10 ডিগ্রির মতো আমাদের নিয়ে এখানে আলোচনা করতে হয়, যেগুলো হচ্ছে কি ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের এই সিলেবাসে সব দর্পণগুলো কি হবে, ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ হবে, যার মানটা কত হবে 10 ডিগ্রির মতো হবে, 10 ডিগ্রির সময় কম হবে, ও বেশি হবে না, ঠিক আছে। এইবার তোমাদের বলবো আমি উপাক্ষীয় রশ্মি, যেটা হচ্ছে আর হচ্ছে কি প্রান্তিক রশ্মি। যদি এটা আমার যদি অবতল দর্পণ হয়, এটা হচ্ছে মেরু, আর এটা হচ্ছে কি ওর বক্রতা কেন্দ্র, যেটা হচ্ছে সি, আর এটা হচ্ছে আমার প্রধান অক্ষ, প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে যদি কোনো আলোক রাশি যদি ওর মেরু থেকে যদি মেরু খুব নিকটবর্তী বা খুব কাছাকাছি যদি আপতিত হয়, মেরু খুব কাছাকাছি এরকম জায়গায় আপতিত হয়, খুবই কাছাকাছি, এগুলো বলা হচ্ছে কি উপাক্ষীয় রশ্মি। এগুলো হচ্ছে কি উপাক্ষীয় রশ্মি। আর যদি কোনো আলোক রাশি যদি দর্পণের মেরু থেকে যদি দূরে যদি আপতিত হয়, দূরে, এগুলো হচ্ছে আমার কি প্রান্তিক রশ্মি, এগুলো হচ্ছে আমার কি প্রান্তিক রশ্মি। তো আমাদের দশম শ্রেণীর ক্ষেত্রে আমরা সবগুলি উপাক্ষীয় রশ্মি হিসেবে আমরা আলোচনা করব। এখানে আমাদের প্রান্তিক রশ্মি আমাদের এখানে এই ক্লাসে সাধারণত আমাদের ব্যবহার করা হয় না। এক্ষেত্রে আমরা কি দর্পণটাকে আমরা খুবই ক্ষুদ্র এরকম ক্ষুদ্র দর্পণ হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, এটা মেরু আলোগুলো কি এরকম পড়বে, অটোমেটিক্যালি আমরা এটা উপাক্ষীয় রশ্মি হিসেবে আচরণ করতেছে। এখানে আমরা প্রান্তিক রশ্মি নিয়ে আমরা পড়বো না, বা আমরা সাধারণত এখানে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ নিয়ে আমরা এখানে আলোচনা করবো। যে দর্পণে কী হবে, ওর কৌণিক উন্মেষ মান কত হবে, সবসময় কি 10 ডিগ্রি, এতে সবসময় কী হবে কম হবে, বেশি হবে না, ঠিক আছে। এবার হচ্ছে ফোকাস বা মুখ্য ফোকাস।
বলতে কি বোঝায়, ফোকাস বা মুখ্য ফোকাস বলতে কি বোঝায়। যদি আমার যদি একটা অবতল দর্পণ হয়, যদি আমার একটা অবতল দর্পণ হয়, তো অবতল দর্পণে এটা হচ্ছে কি পোল বা মেরু, আর এটা হচ্ছে কি ওর বক্রতা কেন্দ্র। যদি আলো যদি আমার অসীম দূরত্ব থেকে বা আলো যদি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে আসে, বলে কীভাবে আসবে, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে আসবে, এসে কি হলো আমাদের প্রতিফলক তলে কি হলো, আপতিত হলো। তাহলে প্রতিফলক তল দ্বারা কি হবে, প্রতিফলিত হবে। তাহলে প্রতিফলনের সময় আলোক রশ্মি সবসময় কি প্রতিফলনের যে দুটো যে সূত্র ছিল সেই সূত্রটি সবসময় কি হবে, মেনে চলবে। তাহলে সেই ক্ষেত্রে আমাকে সবসময় কি একটা, এটা যে আমার সার্ফে যায় এখানে যেমন সবসময় কি একটা লম্ব আঁকাতে হবে, এখানে আলো পড়লে এখান থেকে আলো কি হবে, প্রতিফলিত হবে। এটা হচ্ছে আমার কি আপতন কোণ, আর এটা হচ্ছে আমার কি প্রতিফলন কোণ। তাহলে এখানে আলো যখন আপতিত হয় সেক্ষেত্রে আমি ক্রমে করবো কি একটা অবিলম্ব আঁকাবো, এটা হচ্ছে আমার কি একটা অবিলম্ব, ঠিক আছে। তো অবিলম্ব সবসময় কি আছে আমাদের, সব সময় বক্রতা কেন্দ্র দিয়ে অলওয়েজ যাবে। তো আলো যদি আমার প্রতিফলক তলে যদি আপতিত হয়, তাহলে এখান থেকে কি প্রতিফলনের পরে আলো এরকম জায়গায় কিভাবে মিট করবে। তো এই ভিতরে বলা আছে কি ফোকাস, সাধারণত এটাকে আমরা এফ দিয়ে আমরা ফোকাস করি, ফোকাস বা মুখ্য ফোকাস বলে। তাহলে কি বললাম, যদি কোনো একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি যা হচ্ছে কি এটা প্রধান অক্ষ, তাহলে প্রধান অক্ষের সঙ্গে কি হয় সমান্তরাল, তাহলে এই সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ যদি কোনো অবতল দর্পণের প্রতিফলক তলে যদি আপতিত হয়, তাহলে প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে নির্দিষ্ট একটা বিন্দু কি আছে না মিলিত হচ্ছে, তাহলে এই নির্দিষ্ট বিন্দুটি বলা হচ্ছে কি ফোকাস বা এটাকে বলা হচ্ছে কি মুখ্য ফোকাস। ওকে। আর উত্তল দর্পণ ক্ষেত্রে কি হবে, এটা মানে উত্তল দর্পণ হয়, এটা মেরু, এটা হচ্ছে কি বক্রতা কেন্দ্র সি। আমি বললাম কি আলো সবসময় আসবে কি হবে, সমান্তরাল ভাবে আলো আসবে। আলো যদি আমার এবার সমান্তরাল আলো আসে, আমার আলোশীল হচ্ছে কি হবে সমান্তরাল হবে, কার সঙ্গে সমান্তরাল হচ্ছে, এরা প্রধান অক্ষের সঙ্গে ওরা সমান্তরাল। তাহলে এটা দর্পণের এখানে পড়লে কি সবসময় কি আমাকে একটা অবিলম্ব আঁকাতে হবে। তো অবিলম্ব বললাম কি সবসময় কি বক্রতা কেন্দ্র দিয়ে যাবে, এটা অবিলম্ব। এক্ষেত্রে এটা হচ্ছে মানে কি অবিলম্ব। তাহলে আলো যদি কোনো যদি প্রতিফলক তলে যদি আপতিত হয় সবসময় কি প্রতিফলনের সূত্র যদি মেনে চলবে। তাহলে এই ক্ষেত্রে আপতন কোণ যদি আমার এটা হয়, তাহলে এখানে আলো কি হবে, এখান থেকে প্রতিফল দিয়ে চলে যাবে। তো এটা হচ্ছে আমার কি প্রতিফলন কোণ, এখানে কি আছে এটা প্রতিফলন কোণ, এটা হচ্ছে আপতন কোণ, এটা হচ্ছে কি আই, এটা হচ্ছে কি আর, এটা আই হচ্ছে, এটা লিখে আছে আর, ঠিক আছে। তাহলে আমি যদি এখান থেকে যদি লক্ষ্য করি, এখান থেকে আমি এখান থেকে লক্ষ্য করছি এই সাইড থেকে, তাহলে আমি তখন দেখবো কি যে আলোক রশ্মি প্রধান অক্ষের উপরিস্থিত কোনো একটা বিন্দু থেকে কি হবে এরা অপসৃত হবে বলে আমার মনে হবে। এরকম কোনো বিন্দু থেকে আলোক রশ্মি কি হচ্ছে আসছে বলে মনে হবে। তাহলে যে বিন্দু থেকে আসছে এটা বলা হচ্ছে কি ফোকাস বলা হয়, এটা বলা হচ্ছে কি ফোকাস। তাহলে ফোকাস বা মুখ্য ফোকাস কাকে বলে, যদি কোনো আলোক রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে এসে প্রতিফলক তলে আপতিত হলে অবতল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে প্রধান অক্ষের উপর কোনো একটা নির্দিষ্ট একটা বিন্দুতে সত্যি সত্যি কি ওখানে মিট করছে বা সত্যি সত্যি ওখানে মিলিত হচ্ছে। আর উত্তল দর্পণের ক্ষেত্রে
প্রধানাঙ্কের উপর কোনো একটা বিন্দু থেকে আসছে বলে আমার মনে হয়। ঠিক আছে, তাহলে যে বিন্দুতে মিট করছে বা যে বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে সেটা বলা হচ্ছে কি মুখ্য ফোকাস বা ফোকাস বলে। তাহলে আমি বলি যে অবতল দর্পণের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের অবতল দর্পণ। অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস সৎ না অসৎ? প্রশ্ন হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাসগুলি সৎ না অসৎ হয়, এবং উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস সৎ না অসৎ হয়। তো সৎ বলতে কি, যেখানে আলোরশ্মি কি হচ্ছে পুরোপুরি কি হচ্ছে মিলিত হচ্ছে। আমরা পড়িনি যে প্রতিবিম্ব সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে কি সৎ বিম্ব, আর একটা হচ্ছে কি অসৎ প্রতিবিম্ব। তো সৎ প্রতিবিম্ব হচ্ছে কি যেখানে কি পুরোপুরি আলোরশ্মিগুলি কি পুরোপুরি যেখানে সে কি মিলিত হবে সেটা হচ্ছে মানে কি সৎ প্রতিবিম্ব। আর যেখানে আলোরশ্মিগুলি কোনো একটা বিন্দু থেকে আসছে বলে মনে হবে, ওখানে অ্যাকচুয়ালি কি ওরা ওখানে মিট করে না, আমাদের কী হবে মনে হবে, সেটা হচ্ছে মানে কি অসৎ প্রতিবিম্ব। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস সবসময় কি হচ্ছে সৎ হয়, আর উত্তরের ক্ষেত্রে কি হবে অসৎ। এখানে কি পুরোপুরি কি মিট করছে কি না, কোনো একটা বিন্দু থেকে কি হচ্ছে আসছে বলে মনে হয়। আমি যেখান থেকে আমি লক্ষ্য করি তো মনে হচ্ছে কি আলোরশ্মিগুলি কি হচ্ছে আমার যে প্রধানাঙ্কের কোনো একটা বিন্দু থেকে আসছে বলে আমার মনে হবে। তাহলে এই ক্ষেত্রে ফোকাসটা কী হবে আমার এখানে অসৎ হবে, আর এই ক্ষেত্রে ফোকাসটা কী হবে সৎ হবে। তোমাদের আরেকটা জিনিস বলে দেই, অভিসারী আর হচ্ছে অপসারী। অভিসারী আলোরশ্মি কোনগুলি বলা হয়, যে ক্ষেত্রে আলোগুলি কি হচ্ছে অনেক দূর থেকে আলোগুলি এসে কি হচ্ছে একটা নির্দিষ্ট একটা বিন্দু দেখে হচ্ছে এখানে মিলিত হচ্ছে, এটা বলা হচ্ছে কি অভিসারী ক্রিয়া। আর যে ক্ষেত্রে আলোরশ্মিগুলি কি হচ্ছে যে কোনো একটা বিন্দু থেকে হচ্ছে ডাইভার্স হয়ে যাচ্ছে, এরা এখানে একটা বিন্দু থেকে কি হচ্ছে এখানে একটা বিন্দু থেকে আলোগুলি কি হচ্ছে বিভিন্ন জায়গায় কি হচ্ছে ওরা ছড়িয়ে যাচ্ছে, সেটা বলা হচ্ছে কি অপসারী। যেটা আমাদের নির্দিষ্ট একটা বিন্দু হয় এক্ষেত্রে আলোগুলি কি হচ্ছে এখানে আসছে, এটা হচ্ছে কি অভিসারী ক্রিয়া। আর এক্ষেত্রে কি হবে একটা বিন্দু থেকে আলোগুলি কি হচ্ছে এভাবে বিভিন্ন দিকে কি হচ্ছে ওরা ছড়িয়ে যাবে, এটা হচ্ছে কি অপসারী ক্রিয়া। তাহলে অবতল দর্পণকে আমি অভিসারী দর্পণ বলবো না অপসারী দর্পণ বলবো? তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে আলোগুলি কি হচ্ছে অনেক দূর থেকে আলোগুলি এসে কি হচ্ছে একটা বিন্দুতে মিল হচ্ছে, বোঝা গেল কি? অবতল দর্পণের ক্ষেত্রে আলোগুলি কি হচ্ছে পশ্চিম থেকে আলোগুলি সমান্তরাল আলোরশ্মিগুলি কি হচ্ছে এখান থেকে প্রতিফলিত হয়ে কোনো বিন্দু থেকে হচ্ছে হ্যাঁ সত্যি সত্যি কি হচ্ছে মিট করছে, তো বলা হচ্ছে কি অভিসারী ক্রিয়া বলা হয়। কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে এটা হচ্ছে মানে কি উত্তল দর্পণ। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে আলোরশ্মি কি হচ্ছে আমার যদি একটি বিন্দু হয় তাহলে এই বিন্দু থেকে আলোরশ্মি কি হচ্ছে এই দিকে আলোরশ্মি কি হচ্ছে এভাবে ছড়িয়ে ছিটিয়ে এইভাবে আলোগুলি কি হচ্ছে এভাবে চলে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি যে উত্তল দর্পণকে বলা হচ্ছে কি অভিসারী দর্পণ এবং অবতল দর্পণ বলা হচ্ছে কি অপসারী দর্পণ। ঠিক আছে স্টুডেন্ট, তাহলে আজকে আমরা পড়লাম কি যে মুখ্য ফোকাস বা ফোকাস বলতে কি বোঝায়, এবং হচ্ছে কোন দর্পণকে অভিসারী দর্পণ বলা হয় এবং কোন দর্পণকে অপসারী দর্পণ বলা হয়। আজকে তাহলে এই অবধি তাহলে থাক, তোমাদের এই বিষয়গুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করবে। অবশ্যই ভিডিওটা দেখার আগে অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে অবশ্যই বসবে এবং বিষয়গুলি তোমরা কী করবে খাতার মধ্যে প্র্যাকটিস করবে এবং নোটস করবে, এবং কোথায় যদি কোনো ডাউট হয় অবশ্যই জানাবে। ঠিক আছে, ভালোভাবে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম।